So today's topic is tradition and individual talent. And this is a very important essay of T.S. Eliot. And in this text, I will completely analyze this essay. পুরো এসেটাকে অ্যানালিসিস করবো আজকে আমরা। ওকে, তো দেখো এই টেক্সটটা একটা লিটারেরি বা ক্রিটিক্যাল এসে দ্যাট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1919 1919 সালে পাবলিশ হয়েছিল। প্রথম পাবলিশ হয়েছিল দ্য ইগোইস্ট ম্যাগাজিনে, পরে পাবলিশড হয়েছিল দ্য স্যাক্রেড উডে 1920 সালে। অ্যান্ড মনে রাখবে এই টাইমটা ছিল একটা মডার্নিজমের সময়, লিটারেরি মুভমেন্টটা চলছিল মডার্নিজম। অ্যান্ড T.S. Eliot is the high priest of modernism. Okay, T.S. Eliot is called the high priest of modernism. High priest of modernism. So T.S. Eliot is called high priest of modernism. এই মডার্ন মুভমেন্টটা যিনি প্রথম নিয়ে আসছেন T.S. Eliot, থমাস স্টান্স এলিয়ট। এবং হোয়াট ইজ মডার্নিজম? মডার্নিজম অ্যাকচুয়ালি ইজ ডিলিং উইথ দ্য alienation of the modern human beings, and there is obviously the notion of the duality within the reality is being also represented throughout modernism. তো মনে রাখবে যে এই টেক্সটটা সম্পর্কে আমরা কিছু বেসিক কথা জেনে নেব, আমরা বললাম যেগুলো। এছাড়াও এই টেক্সটটার মেন কথা যেটা, পুরো টেক্সটটা মেন আইডিয়া হচ্ছে ট্র্যাডিশন ইজ নট আ ব্লাইন্ড ইমিটেশন অফ দ্য পাস্ট। টেক্সটের নামটা দেখেই বুঝতে পারছো, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, মানে দুটো পোর্শন রয়েছে, ট্র্যাডিশন আর ইন্ডিভিজুয়াল, এই দুটো পোর্শন কিন্তু রয়েছে। সো ট্র্যাডিশন ইজ নট আ ব্লাইন্ড ইমিটেশন অফ দ্য পাস্ট, ইট ইজ অ্যান অ্যাক্টিভ অ্যাওয়ারনেস অফ দ্য হোল লিটারেরি হেরিটেজ। ব্যাপারটা কি, একটা রাইটার কোনো একটা গ্রেট ওয়ার্ক অফ আর্ট লিখতে গেলে তাকে ট্র্যাডিশনকে ফলো করতেই হবে। ট্র্যাডিশন প্লাস তার ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থাকবে, এই দুটো মিলে একটা গ্রেট ওয়ার্ক অফ আর্ট হয়। কিন্তু এ পোয়েট মাস্ট ডেভেলপ আ হিস্টোরিক্যাল সেন্স কানেক্টিং দ্য পাস্ট উইথ দ্য প্রেজেন্ট। শুধু পাস্টকে ধরে কপি করে দেবে তাহলে কিন্তু চলবে না, পাস্টকে ধরতে গিয়ে প্রেজেন্টকে বুঝতে হবে, পুরো জিনিসটা করতে হবে, অ্যাক্ট অফ ক্রিয়েটিভিটি। Then he is also saying that poetry is not the expression of personality. মডার্নিজমের কথা হচ্ছে সাবজেক্টিভিটিতে বিশ্বাস করে না, অবজেক্টিভিটিতে বিশ্বাস করে। অবজেক্টিভিটি মানে পোয়েটসরা কবিতার মধ্যে থাকবে না, কিন্তু মাথায় রাখতে হবে। এই টেক্সটে কিছু ফেমাস কোটেশন রয়েছে। নো পোয়েট, নো আর্টিস্ট অফ এনি আর্ট হ্যাজ হিজ কমপ্লিট মিনিং অ্যালোন। কখনোই কোনো আর্টিস্ট কোনো আর্টে একটা নিজস্ব কমপ্লিট মিনিং মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে লেখা সম্ভব না, ট্র্যাডিশনকে আনতেই হবে। Eliot himself was highly influenced by Charles Baudelaire, Laforgue, okay, Upanishad. Okay, so তিনি আরো একটা কোটেশন দিচ্ছেন এই টেক্সটে, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। দেখেছো, রোমান্টিক্সদের থেকে আলাদা, কিন্তু রোমান্টিকরা ইমোশন নিয়ে লেখে, এরা ইমোশন থেকে পালিয়ে যাবে, ইমোশন এর এগেনস্টে গিয়ে লিখছে, কারণ মডার্ন লাইফটাই কোনো ইমোশন সেন্টার। ইট ইজ কি বলছে, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন but an escape from emotion. It is not the expression of personality but an escape from personality. Personality থেকে বেরিয়ে যাবে কিন্তু এরা। ওকে, মনে রাখবে। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখবে এই টেক্সটের প্রথমে। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এসেস ইন মডার্ন লিটারেরি ক্রিটিসিজম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিটিসিজম, মানে এসে মডার্ন ক্রিটিসিজমে। It was written by Eliot and first published in 1919 in The Egoist. বললাম দ্য ইগোয়েস্ট ম্যাগাজিনে প্রথম পাবলিশ হয়েছিল। ইট ওয়াজ ল্যাটার ইনক্লুডেড ইন দ্য এসে কালেকশন দ্য স্যাক্রেড উড। পরবর্তীকালে কবে পাবলিশ হয়, কোথায়, ইন দ্য স্যাক্রেড উডে গিয়ে পাবলিশ হয় এটা। ওকে, সো মনে রাখবে দিস এসে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জড মেনি অ্যাকসেপ্টেড অর কনভেনশনাল আইডিয়াস, ওকে, অ্যাবাউট দ্য পোয়েট্রি অ্যান্ড দ্য রোল অফ দ্য পোয়েট। পোয়েট্রি এবং রোল অফ দ্য পোয়েট নিয়ে কিন্তু অনেক কিছু মানে চ্যালেঞ্জ করা হয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো প্রথমে। মনে রাখবে দিস এসে ওয়াজ রিটেন আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, a period of social, political and cultural crisis. The war had shattered people's faith in progress and traditional values. দেখো, মানুষজন তার ট্র্যাডিশনাল ভ্যালুজে বিশ্বাস করতে পারছে না, কারণ যে মানুষগুলো স্বপ্ন দেখেছিল তারা লাইফটাকে গড়ে তুলবে, কিন্তু উইদিন আ মোমেন্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরেই তাদের প্রিয় মানুষগুলো আর কেউ বেঁচে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ট্র্যাডিশনাল ভ্যালুজ নষ্ট হয়ে যাচ্ছে, গডের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে তাদের। এই টাইমে দেখতে পাচ্ছি রাইটার্স ফিল দ্যাট অর্ডিনারি লিটারেরি মেথডস could no longer express the complexities of the modern world. এই জন্য এলিয়ট বলেছিল, দ্য রিডার মাস্ট হ্যাভ আ কমপ্লেক্স মাইন্ডসেট টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ দ্য মডার্ন লাইফ।
এরকম ধরনের একটা কথা বলেছিল যে মডার্ন লাইফের কমপ্লেক্সিটি বুঝতে গেলে রিডারকেও কিন্তু কমপ্লেক্স হতে হবে। ওকে, আমরা লিটারেরি ব্যাকগ্রাউন্ড যদি দেখি এইটা আমি কি হবে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো দেখলাম ওয়ার্ল্ড ওয়ার 1, তো এরকম একটা নর্মাল টেক্সট লিখে সেটা মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওল্ড লিটারেরি মেথডে কিছু হবে না, একটা নতুন মেথড নিয়ে আসেন এই টেক্সটে, এবং যেটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করছে শুধু পাস্ট রাইটিংস গুলোকে না, পাস্ট বিলিফ গুলোকেও চ্যালেঞ্জ করছে। এবার দেখো ইন লিটারেরি ব্যাকগ্রাউন্ড কি আছে দেখবো আমরা, তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি দেখলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, একদম বেসিক থেকে পুরো ডিটেলটা কমপ্লিট করে দেবো আমি এখানে। ইন দ্য 19th সেঞ্চুরি দ্য রোমান্টিক পোয়েটস, লিটারেরি ব্যাকগ্রাউন্ডটা দেখো, তার আগে আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ান, তার আগে রোমান্টিক পোয়েটসরা রয়েছে, স্পেশালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিলিভ দ্যাট পোয়েট্রি ওয়াজ দ্য স্পন্টেনিয়াস। আচ্ছা, রোমান্টিক যুগে কি বিশ্বাস করা হতো বলতো, কবিতা লিখলে সেটা সাবজেক্টিভ হবে, কবি কবিতার মধ্যে থাকবে ইনার ইমোশনকে নিয়ে লেখা হবে, কিন্তু মডার্নিজমে গিয়ে পুরো ব্যাপারটা মানে রোমান্টিক্সদের চ্যালেঞ্জ করছে। দেখো এলিয়েটের আইডিয়া অনেকটা ক্লাসিসিস্টদের সঙ্গে মিলে যায় বলে এলিয়েটকে বলা হয় মডার্ন ক্লাসিসিস্ট। এলিয়েটকে কি বলা হয় জানো, মডার্ন ক্লাসিসিস্ট, একমাত্র মডার্ন লোক যিনি মডার্ন ক্লাসিসিস্ট বলা হয় যাকে। অর্থাৎ কি বলেছিল, পোয়েট্রি ইজ দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস ইমোশন, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। মনে রয়েছে নিশ্চয়ই, কারণ পোয়েট্রি একটি স্পন্টেনিয়াস হবে। এলিয়েট ডিসএগ্রিড উইথ দিস রোমান্টিক ভিউ, ইলিয়েট কিন্তু ডিসএগ্রি করছেন। হি বিলিভ দ্যাট দ্য গ্রেট পোয়েট্রি শুড নট সিম্পলি এক্সপ্রেস দ্য পোয়েটস পার্সোনাল ইমোশন, একটা গ্রেট পোয়েট্রি কখনো শুধুমাত্র পার্সোনাল ইমোশন নিয়ে লিখবে তা কিন্তু না, ইনস্টেড এর পরিবর্তে পোয়েট্রি শুড ট্রান্সফর্ম ইমোশন ইন্টু ইউনিভার্সাল আর্টিস্টিক এক্সপিরিয়েন্স। উনি বলবেন একটু পরে গিয়ে ইমোশন দুই রকমের হয় ইলিয়েটের মতে, একটা হচ্ছে পার্সোনাল ইমোশন, একটা হচ্ছে আর্টিস্টিক ইমোশন। উনি বলবেন লিটারেচারের মধ্যে আর্টিস্টিক থাকা ভালো, কিন্তু পার্সোনাল ইমোশন রাখাই যাবে না। তো বলছেন উনি পোয়েট্রি শুড ট্রান্সফর্ম ইমোশন ইন্টু ইউনিভার্সাল আর্টিস্টিক এক্সপিরিয়েন্স। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এই এসেটা কিন্তু একটা রোমান্টিসিজমের এগেনস্টে গিয়ে লেখা হচ্ছে, রোমান্টিসিজম এগেনস্টে লেখা হচ্ছে। চলো এবার আমি ডিরেক্ট চলে যাব ডিটেল অ্যানালিসিসে চলে যাবো এই টেক্সটটা। নাও আই উইল অ্যানালাইজ ইট ইন ডিটেল অ্যানালিসিস অফ ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বাই T.S. এলিয়ট। ওকে, দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি T.S. এলিয়ট অ্যাকচুয়ালি মেনলি ডিভাইডেড দিস এসে ইনটু 3 মেইন পার্টস, তিনটে ভাগে ভাগ করেছেন। কটা ভাগে? তিনটে ভাগে। এক নম্বর তিনি প্রথমে বলবেন দ্য মিনিং অফ ট্র্যাডিশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্র্যাডিশন। দুই নম্বর হচ্ছে উনি বলবেন দ্য থিওরি অফ ইম্পার্সোনাল পোয়েট্রি। আর তিন নম্বর উনি বলবেন অ্যাবাউট দ্য কনক্লুশন, মানে কিভাবে পোয়েটসদের ডিউটি, পোয়েট্রির সঙ্গে পোয়েটদের সম্পর্ক কি, এসব নিয়ে বলবেন। চলো তিনটে ভাগে আমরা ভাগ করলাম, এটা এলিয়ট তিনটে ভাগে ভাগ করেছে। প্রথমে ট্র্যাডিশনের মিনিংটা নিয়ে দেখব। এলিয়ট বিগিনস বাই ডিসকাসিং দ্যাট ট্র্যাডিশন, প্রথমে ট্র্যাডিশন নিয়ে কথা বলছেন। ট্র্যাডিশন মানে আমরা জানি আমাদের অ্যানসেস্টার, পূর্বপুরুষরা। He says that many English critics use this word only when they complain that a writer has no tradition. তাহলে কি বলছে, মেনি ইংলিশ ক্রিটিক্স কি করছে, এই শব্দটা নিয়ে কি করছে, যখন তারা এই শব্দটা কখন ইউজ করছে, যে একজন রাইটারের কোনো ট্র্যাডিশন নেই এরকম বলছে। দে থিঙ্ক ট্র্যাডিশন মিনস সিম্পলি ফলোইং ওল্ড কাস্টমস, তারা মনে করে ট্র্যাডিশন মানেই পুরাতন কাস্টমস, রীতি নিয়মগুলোকে মেনে চলবে এবং সেগুলোকে কপি করবে। এলিয়ট কিন্তু তা বলছেন না, এলিয়ট বলছেন ট্র্যাডিশন একটু অন্য জিনিস। ট্র্যাডিশন মানে দেখো, ট্র্যাডিশন মানে আমি ফলো করলাম দেন আমি কপি করে দিলাম, চলবে না। ওকে, অ্যাকর্ডিং টু হিম ট্র্যাডিশন ডাজ নট মিন ব্লাইন্ড ইমিটেশন অফ দ্য পাস্ট। মনে রাখবে ট্র্যাডিশন কাকে বলে, এটা বোঝার আগে বোঝানো ট্র্যাডিশন কাকে আমরা বলবো না, ট্র্যাডিশন কাকে আমরা বলবো না। ট্র্যাডিশন মনে রাখবে যেটা বলছে, ট্র্যাডিশন ইজ নট, ট্র্যাডিশন ডাজ নট মিন ব্লাইন্ড ইমিটেশন, ট্র্যাডিশন মানে কিন্তু ব্লাইন্ড ইমিটেশন নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, ট্র্যাডিশন মানে এরকম না যে তুমি ফলো করলে, তুমি তাদেরকে ইমিটেট মানে নকল করলে, তুমি তাদের কাছ থেকে ইনহেরিট করলে, এই জিনিসগুলো করলে চলবে না, এই জিনিসগুলো করলে চলবে না।
ট্র্যাডিশন মানে কিন্তু সামথিং ডিফারেন্ট। ট্র্যাডিশন মানে তুমি একটা রাইটারকে, পাস্ট রাইটারকে তুমি পড়ছো, তাদেরকে সেম টু সেম কপি করে দিলে বা তাদের আইডিয়াগুলো নিয়ে নিলে ইনহেরিট করলে না, চলবে না। বুঝতে পারলে? তাহলে ট্র্যাডিশন কি? মানে ট্র্যাডিশন ইজ নট সামথিং দ্যাট দ্য পোয়েটস ফলোজ দ্য কনভেনশনাল প্র্যাকটিসেস। বুঝতে পারলে? পাস্ট থেকে তারা ইনহেরিট করে নিয়ে আসবে, এটা কিন্তু ট্র্যাডিশন নয়। তাহলে ট্র্যাডিশন কি, ট্র্যাডিশন কি সেটা আমাদের কিন্তু বুঝতে হবে সবার আগে। মনে রাখবে, ট্র্যাডিশন ইজ অ্যান ইনোভেটিভ আইডিয়া, যেটা একটা রাইটার প্রচুর হার্ড ওয়ার্ক করে 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 তার পাস্ট রাইটারদের পিছনে চলে যেতে পারে। ওকে, তার পাস্ট রাইটারদের পিছনে ফিরে যায়। দেখো, ট্র্যাডিশন মিনস আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রেট লিটারেচার that has been written before us and using it creatively. কপি করলে হবে না, পাস্টদের থেকে ক্রিয়েটিভলি ইউজ করতে হবে। আর পোয়েট শুড নো, এটা মনে রাখবে যে ফলো, ইমিটেট আর ইনহেরিট করলে কিন্তু হবে না। আর পোয়েট শুড নো দ্য ওয়ার্কস অফ আর্লিয়ার রাইটার্স, মানে পোয়েটে কিন্তু আগেকার রাইটার্স, মানে আগেকার রাইটার্সদের জানা উচিত। ফ্রম অ্যানশিয়েন্ট টাইমস টু দ্য আনটিল দ্য প্রেজেন্ট, একদম অ্যানশিয়েন্ট সময় থেকে প্রেজেন্ট পর্যন্ত জানা উচিত। এলিয়ট নিজেই কিন্তু এটা তো খুব বিশ্বাস করতেন। তার লেখার মধ্যে আমরা মাল্টিপল অ্যালিউশন পাই কিন্তু, হ্যাঁ, প্রচুর টেক্সটের রেফারেন্স পাই। এলিয়ট স্পেশালি মেনশনস দ্যাট এ পোয়েট শুড নো দ্য হোল লিটারেচার অফ ইউরোপ। একজন কবির কি করা উচিত? পুরো ইউরোপের লিটারেচার সম্পর্কে জানা উচিত, বিগিনিং ফ্রম হোমার, হোমার থেকে একদম। তাহলে কি হোমারের কথা বলছেন, তাই না? হোমার থেকে একদম আমাদের বিগিনিং থেকে জানা উচিত লিটারেচার। হাউএভার, নোয়িং ট্র্যাডিশন ডাজ নট মিন রাইটিং এক্স্যাক্টলি লাইক ওল্ড পোয়েটস। ওল্ড পোয়েটসদের মতো এক্স্যাক্টলি লিখে দিলাম, সেটা কিন্তু ট্র্যাডিশন নয়। এভরি গ্রেট পোয়েট শুড রাইট সামথিং নিউ ওয়াইল রিমেইনিং কানেক্টেড উইথ দ্য পাস্ট। পাস্টটা তারা পড়লো, পাস্ট রাইটারদের জানলো, তারা নিজের মতো করে লিখবে, মানে ক্রিয়েটিভিটি থাকবে। ফর এলিয়ট, লিটারেচার ইজ লাইক আ লিভিং চেন, একটা লিভিং চেনের মতো। এভরি রাইটার ইজ কানেক্টেড উইথ প্রিভিয়াস রাইটার্স। একজন রাইটার সে নিজে লিখতে পারবেই না প্রিভিয়াস রাইটার ছাড়া, তার কনসেপ্টটা তাকে নিতে হবে, তার আন্ডারস্ট্যান্ডিং তাকে নিতে হবে। ওকে, এবার আমরা পাচ্ছি। তাহলে প্রথমে কি ট্র্যাডিশনে কি সেটা নিয়ে বলতে গিয়ে উনি আরো বলছেন হিস্টোরিক্যাল সেন্সের কথা বলছেন। উনি বলছেন এলিয়ট ইন্ট্রোডিউসেস ওয়ান অফ হিজ মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়াস কল হিস্টোরিক্যাল সেন্সের কথা বলছে। ব্যাপারটা কি? হিস্টোরিক্যাল সেন্স মানে হচ্ছে পাস্টকে জানা, পাস্টের মধ্যে দিয়ে প্রেজেন্টকে জানা, এবং এই দুটো কিভাবে একে অপরের সঙ্গে কানেক্ট হচ্ছে এটা বলে দেবে কে? আমাদের এই হিস্টোরিক্যাল সেন্স। হিস্টোরিক্যাল সেন্স কি করে? হিস্টোরিক্যাল সেন্স মানে কি? পাস্টের আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে প্রেজেন্টের আন্ডারস্ট্যান্ডিং, এছাড়া এটা এই পাস্ট আর প্রেজেন্টের কিভাবে কানেকশন রয়েছে সেটাও দেখাবে কিন্তু। A poet should feel that all great literature exists together. একজন কবি কি ফিল করা উচিত? সমস্ত গ্রেট লিটারেচার কিন্তু একসঙ্গে ক্রিয়েট হয়। when a poet writes a new poem, যখন একজন কবি নতুন কবিতা লেখেন, but that poem joins the great tradition of literature. এলিয়ট একবার খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, no poet, no artist or any art has his complete meaning alone. একটা কোনো পোয়েট, কোনো আর্টিস্টের নিজস্ব মিনিং থাকতে পারে না। তার মানে কোনো রাইটার কখনো একজন নিজেকে, this means that no writer can be understood separately. কোনো রাইটার আলাদা করে বুঝতেই পারে না। তুমি কোনো কিছু লিখতে যাবে, তোমার পাস্ট রাইটার্সদের আইডিয়া তোমার মধ্যে রয়ে গেছে, অটোমেটিক্যালি আসবে। সুতরাং সে কারণে বলছে এমন কোনো রাইটার নেই যে সে ট্র্যাডিশনকে ইগনোর করবে, এটা হতে পারে না। এভরি রাইটার গেইনস মিনিং বাই বিং কম্পেয়ার্ড উইথ আর্লিয়ার রাইটার্স। আগেকার রাইটারদের সঙ্গে মিনিং করে, মানে তুলনা করেই তো এভরি রাইটার গেটস দ্য মিনিং অফ দ্য টেক্সট। এভরি নিউ ওয়ার্ক চেঞ্জেস দ্য পাস্ট। নেক্সট পয়েন্ট মনে রাখবে, নর্মালি পিপল থিঙ্ক যে এভরি নিউ ওয়ার্ক চেঞ্জ দ্য পাস্ট। ব্যাপারটা শোনো, পাস্ট থেকে প্রেজেন্ট হয় বা পাস্ট আর প্রেজেন্ট একে অপরের সঙ্গে রিলেটেড, এটা কি বলছে এলিয়ার। কিন্তু নর্মাল পিপল কিভাবে পাস্টের জন্য প্রেজেন্টটা হচ্ছে, প্রেজেন্ট যা যা হচ্ছে পাস্টের জন্য রেসপন্সিবল, কিন্তু না, এলিয়ট বলছেন এর একে অপরের সঙ্গে পরিপূরক। whenever a great new poem is written, যখনই কোনো রিটেন নতুন কবিতা শুরু হয়, রিডার্স বিগিন টু আন্ডারস্ট্যান্ড ওল্ডার পোয়েমস ডিফারেন্ট। মানে কি করে? যখনই কোনো নতুন পোয়েম শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে readers begin to understand older poems differently. The new work slightly changes our understanding of all previous literature. বুঝতে পারলে তাহলে এই জায়গাটা? ওকে, হ্যাঁ, তো বুঝতে পারছো আশা করি তোমরা যে এলিয়ট কি বলছে, এভরি নিউ ওয়ার্ক চেঞ্জেস দ্য পাস্ট। একটা ভালো করে বোঝো, তুমি অ্যাজ আ রাইটার তুমি দান থেকে যখন পড়ছো এবং দান থেকে পড়ার পর তুমি একটা টেক্সট লিখছো, তার মানে কি তুমি ওই পাস্টেরও কিন্তু একটা নতুন মিনিং দিচ্ছ। তুমি যখন একটা নতুন আর্ট তৈরি করছো,
তার মানে কি তোমার কিন্তু তোমার মধ্যে এই দান্তের টেক্সটের ইনফ্লুয়েন্স রয়েছে নতুন ভাবে মিনিং পেয়ে, তাই না? একটা নতুন আর্ট তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকটা নতুন ওয়ার্কের কিন্তু একটা এভরি নিউ ওয়ার্ক চেঞ্জেস দ্য পাস্ট, পাস্টকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশন মানে কি? ট্র্যাডিশন মানে হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু ট্র্যাডিশন ইনহেরিট করে দিলে চলবে না। এ পোয়েট ইজ নট বর্ন উইথ ট্র্যাডিশন, ট্র্যাডিশন নিয়ে কোনো কবি জন্মায় না। সে তিনি বলছেন ট্র্যাডিশন ক্যান নট বি ইনহেরিটেড অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইট ইউ মাস্ট অবটেন ইট বাই গ্রেট লেবার। কঠোর পরিশ্রম দিয়ে ট্র্যাডিশনকে জানতে হবে, শিখতে হবে। তুমি একটা দুটো রাইটার বললে আর কপি করে লিখলে চলবে না। তার মানে কি একজন কবিকে কিন্তু এটা নিয়ে পড়তে হবে, তাদেরকে জানতে হবে ডিপলি। একটা পোয়েটকে সেটা হিস্ট্রি কালচার জানতে হবে কিন্তু। ওকে, তারপরে ট্র্যাডিশন ক্যান বিকাম দ্য পার্ট অফ দ্য পোয়েটস মাইন্ড। এটাই হচ্ছে ট্র্যাডিশন। ট্র্যাডিশন বলতে কি বোঝায় বুঝলে? যে হার্ড ওয়ার্কিং এর মধ্যে দিয়ে পাস্টকে জানা, ওকে, এবং তার লেখাতে ক্রিয়েটিভলি নিয়ে আসে। এটা হচ্ছে হোয়াট ইজ ট্র্যাডিশন। এই এসেটা তিনটে পার্ট রয়েছে। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ট্র্যাডিশন, নাম্বার 2 ইজ দ্য থিওরি অফ ইম্পার্সোনাল পোয়েট্রি। এটা খুব খুব ইম্পর্টেন্ট, দ্য থিওরি অফ ইম্পার্সোনাল পোয়েট্রি। দেখো, দিস ইজ দ্য সেকেন্ড অ্যান্ড মোস্ট ফেমাস পার্ট অফ দ্য এসে। এলেট কি বলছে? শুড পোয়েট্রি এক্সপ্রেস দ্য পোয়েটস পার্সোনাল ফিলিংস? পোয়েট্রি কি কবির পার্সোনাল ফিলিং এক্সপ্রেস মানে এক্সপ্রেস করে? বা কবিতার মধ্যে কি কবির পার্সোনাল ব্যাকগ্রাউন্ড আমাদের জানা উচিত বা এক্সপ্রেস করা উচিত কবির? না, উনি বলছেন না, গ্রেট পোয়েট্রি কখনো পার্সোনাল হবে না। মনে রাখবে, এটা সাবজেক্টিভ হবেই না। মডার্নিজমে কোনো রাইটার সাবজেক্টিভ হবে না। এর একটা যথেষ্ট কারণ রয়েছে। সাবজেক্টিভ হলে তুমি ইমোশনাল হবে, ইমোশনাল হলেই আবার সেই রোমান্টিক রাইটিং তুমি লিখবে, তাই অবজেক্টিভ হতে হবে। উনি বলছেন গ্রেট পোয়েট্রি ইজ ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল ব্যাপারটা কি মনে রাখবে? যেখানে পার্সোনাল ফিলিংস থাকবে না, নিজস্ব সেলফের ব্যাপারটা থাকবে না। মানে কি? মোস্ট রোমান্টিক পোয়েটস বিলিভড, পোয়েট্রি মানে কি বিলিভ করে? যে পার্সোনাল ইমোশনকে বিলিভ করে। কারা করে? রোমান্টিক্সরা। এলিয়েট এটাকে রিজেক্ট করছে। উনি বলছেন পোয়েট্রি ইজ নট সিম্পলি এক্সপ্রেসিং দেয়ার প্রাইভেট ফিলিংস। পোয়েট্রি মানে যে কবির প্রাইভেট ফিলিংস ব্যবহার করলাম না। তিনি বলছেন পোয়েট্রি ট্রান্সফর্মস ইমোশন ইন্টু সামথিং ইউনিভার্সাল। ওকে, ইমোশন, তার পার্সোনাল ইমোশনটাকে ইউনিভার্সালে পরিণত করতে হবে। রিডার্স শুড এক্সপিরিয়েন্স ইমোশনস, নট দ্য পোয়েটস পার্সোনাল লাইফ। এটা মাথায় রাখতে হবে কিন্তু। তার ইমোশনটাকে ইউনিভার্সাল অ্যাপিল রাখতে হবে, যার মাধ্যমে অডিয়েন্সরা পার্সোনাল লাইফ নেই, ইমোশনটার দিকে ফোকাস রাখবে। দেয়ারফর দ্য পোয়েট শুড ডিসঅ্যাপিয়ার বিহাইন্ড দ্য পোয়েম, এবং কবিকে বিহাইন্ড দ্য পোয়েমে চলে যাওয়া উচিত। মনে রাখবে, নিউ ক্রিটিসিজম বলে একটা থিওরি রয়েছে, নিউ ক্রিটিসিজম, and Eliot was highly influenced by that criticism. Okay, and in this criticism what is being said that যে কোনো টেক্সটকে আমাদের টেক্সট মানে এক্সপ্লিকেশন দি টেক্সটে বলা হয়। এক্সপ্লিকেশন দি টেক্সটে মানে কি? উনি বলবেন যে লিটারেচারে কোনো পোয়েম পড়ছো, সে রাইটারের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার নেই। তো ওই টেক্সটে কি লেখা আছে, টেক্সটের ইমেজ, তার সিম্বল, সেগুলো দেখে আমরা কবিতাকে বিচার করবো। রাইটার কেন লিখেছিল, তার কি লাইফে কি হয়েছিল, এসব জেনে আমাদের লাভ। ওকে, এটা বুঝতে গেলে আবার স্ট্রাকচারালিজম বুঝতে হবে, যাই হোক, ওই ফর্মালিজম বুঝতে হবে, যাই হোক। সো দেখো, এবার ইম্পার্সোনাল থিওরি বোঝাতে কি উনি একটা থিওরি বোঝান। হ্যাঁ, ইম্পার্সোনাল থিওরি মানে কি? কবি নিজে সেই কবিতার মধ্যে থাকবে না, ঠিক আছে, উনি ক্রিয়েট করবে, কিন্তু কবির নিজস্ব পার্সোনাল আইডিয়া আসবে না। পার্সোনাল আইডিয়া আসলেই তো কবি নিজের ব্যাপারে লিখবেন, মানে আর ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করা সম্ভব না। দেখো, এটাকে বলে দ্য কেমিক্যাল ক্যাটালিস্ট এক্সাম্পল। উনি এটা বোঝাতে গিয়ে এক্সাম্পলটা টানছেন, যে এই ইম্পার্সোনাল থিওরিটা একজন কবিতা তাহলে কেমন হবে? ইম্পার্সোনাল থিওরিতে ক্রিয়েট হবে, তাই না? দেখো, আমি একটু ব্যাপারটা বোঝাই, কেমিক্যাল ক্যাটালিস্টটা, ঠিক আছে, একটু বুঝিয়ে দিই, ভালো করে ছবিটার দিকে তাকাও। দেখো, ইলেট বলছেন প্রথমত অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন আর সালফার ডাই অক্সাইড, এই দুটোকে যদি আমরা এক জায়গায় করি, ঠিক আছে, এই অক্সিজেন আর সালফার ডাই অক্সাইডটা তুমি ঢালবে কিসের মধ্যে?
একটা কৌটোর মধ্যে, এটা প্ল্যাটিনাম, এটা প্ল্যাটিনাম, এটা প্ল্যাটিনাম, তাই তো। আর এবার এর মধ্যে কি ঢুকছে, তুমি O2 মেশাচ্ছ প্লাস SO2 মানে সালফার ডাইঅক্সাইড মেশাচ্ছ। এবার ভালো করে বোঝো, এই দুটো যখন মিশবে একটা নতুন জিনিস তৈরি হবে, তো সেটাকে বলে সালফার ট্রাই অক্সাইড। ভালো করে বোঝো কথাটা। কিন্তু কিন্তু আমাকে বলো, এই যে তুমি যে পাত্রটা ইউজ করলে, এটার কি কোনো পরিবর্তন হলো? না, এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বরং ভিতরে পরিবর্তনটা হয়েছে। তা বলছে এই অক্সিজেন হচ্ছে ইমোশন কবিতার ক্ষেত্রে, সালফার ডাইঅক্সাইড হচ্ছে কবি যেটা এক্সপিরিয়েন্স করছে, আর কবি হচ্ছে প্ল্যাটিনাম মানে এই বক্সটার মতো। কবি নিজে ক্রিয়েট করবে, ঠিক আছে, কিন্তু কবির কোনো পরিবর্তন হবে না, মানে কবির ইমোশনের মধ্যে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। ঠিক একইভাবে তাহলে কি হচ্ছে দেখো, বলছে জাস্ট অ্যাজ দ্য প্ল্যাটিনাম ইন আ কেমিক্যাল রিয়াকশন ব্রিংস টুগেদার অক্সিজেন অ্যান্ড সালফার ডাইঅক্সাইড, এই যে এই যে এই জারটা রয়েছে, এই জার, এটা আমাদের প্ল্যাটিনাম। আর এই যে ভিতরে আছে এই O2 প্লাস SO2, তার মানে কি, ঠিক একইভাবে জাস্ট অ্যাজ প্ল্যাটিনাম ইন এ কেমিক্যাল রিয়াকশন ব্রিংস টুগেদার অক্সিজেন অ্যান্ড সালফার ডাইঅক্সাইড, ইট প্রডিউসেস সালফার ট্রাইঅক্সাইড, কিন্তু এই প্ল্যাটিনামটা রিমেইনস আনচেঞ্জ থাকে। দ্য পোয়েটস মাইন্ড অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট, পোয়েটের মাইন্ডও কিন্তু ক্যাটালিস্টের মতো, ক্যাটালিস্ট মানে যে বহন করে নিয়ে যায়। বলছে কবিও, ধরো এবার এটা পোয়েটের মাইন্ড, হ্যাঁ প্ল্যাটিনামটা হচ্ছে পোয়েট নিচে, পোয়েটের মধ্যে আমরা কি কি দিচ্ছি, ইমোশন, অক্সিজেন মানে এই ইমোশনটা দিলাম, সাথে আর কি দিচ্ছি, এক্সপিরিয়েন্স, কবির জীবনের এক্সপিরিয়েন্স হচ্ছে সালফার ডাইঅক্সাইড দিলাম। নতুন করে যেমন অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইড মিলে সালফার ট্রাইঅক্সাইড হয়, এখানে ইমোশন আর কবির এক্সপিরিয়েন্স মিলে কি তৈরি হবে, একটা কবিতা তৈরি হবে। কিন্তু মনে রাখবে, বাট দ্য পোয়েট ডাজ নট এক্সপ্রেস হিজ পার্সোনাল ফিলিংস, কবি কিন্তু তার পার্সোনাল ফিলিং দেবে না। ঠিক একইভাবে প্ল্যাটিনাম যেমন চেঞ্জ হয় না, কবিও কিন্তু এই কবিতার মধ্যে ঢুকবে না, কবি কিন্তু যেমন থাকার তেমনই থাকবে, পার্সোনাল মতামত দেবে না। এটা হচ্ছে ইম্পার্সোনাল থিওরি অফ আর্ট। ওকে, এটাকে বলা হয় কেমিক্যাল ক্যাটালিস্ট। যাই হোক, দেখো আরো ডিটেল এটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এলিয়ট asks us to imagine a chemical reaction, oxygen, sulfur dioxide and platinum. When oxygen and sulfur dioxide are brought together, যখন অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইডকে নিয়ে আসা হয় কোথায়, প্ল্যাটিনামের ভিতরে, তারা সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তো এই অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড হচ্ছে কবির ইমোশন, ফিলিংস এবং এক্সপিরিয়েন্স, প্ল্যাটিনামটা হচ্ছে পোয়েটের মাইন্ড, আর সালফার ট্রাইঅক্সাইড মানে কি, নিউ কম্পাউন্ড কি তৈরি হচ্ছে, কবিতা তৈরি হলো। So just as platinum enables the chemical reaction without becoming part of the final product, ফাইনাল প্রোডাক্টের পার্টই হলো না, ঠিক একইভাবে দ্য পোয়েটস মাইন্ড কম্বাইন্স ডিফারেন্ট ইমোশনস, পোয়েটের মাইন্ডও কিন্তু ডিফারেন্ট ইমোশনকে কম্বাইন করবে, এবং পোয়েটসের এবং উইদাউট ডিরেক্টলি এক্সপ্রেসিং, কবির পার্সোনাল লাইফ কিন্তু থাকবে না, এটা সাবজেক্টিভিটিতে কিন্তু বিশ্বাস করে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্টিভিটি করলে রিয়ালিটির মধ্যে ডুয়ালিটি চলে আসবে। ওকে, এক্সপ্লয়টেশন থাকবে, হেটেরোজেনিটিকে সেলিব্রেট করা যাবে না। আচ্ছা, সুতরাং কবি একটা মিডিয়াম হবে, নট দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম। ওকে, এবার আমরা যেটা যাব, দেখো এখানে তুমি একটা ফেমাস বক্তব্য দেন, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন, পোয়েট্রি একটা ইমোশনের লুজ নয়, বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন, ইমোশন থেকে পালিয়ে যাওয়া যেন। ইট ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি, কবিতা কিন্তু পার্সোনালিটিকে এক্সপ্রেস করে না, বাট অ্যান এসকেপ ফ্রম পার্সোনালিটি, মানে কবিতা কিন্তু ইমোশনকে এক্সপ্রেস করে না, বরং ইমোশন থেকে পালিয়ে যায়। কবিতা পার্সোনালিটিকে এক্সপ্রেস করে না, বরং পার্সোনালিটি থেকে পালিয়ে যায়। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো দিস ডাজ নট মিন পোয়েট্রি হ্যাজ নো ইমোশনস, মানে এটা নয় যে পোয়েট্রি কোনো ইমোশন নেই। ইনস্টেড ইট মিনস দ্য ইমোশনস বিকাম আর্টিস্টিক, দে বিকাম ইউনিভার্সাল, মনে রাখতে হবে কিন্তু। ওকে,
and they no longer remain merely the poet's private feelings. আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ, গ্রেট পোয়েট্রি স্পিক্স টু এভরিওয়ান, এটা মাথায় রাখতে হবে। অর্ডিনারি ইমোশনস বিকাম গ্রেট আর্ট। তারপর উনি কি বলছেন, অর্ডিনারি ইমোশন কিভাবে গ্রেট আর্ট হতে পারে। অ্যাকর্ডিং টু এলিয়ট, পোয়েটস ডু নট নিড আনইউজুয়াল ইমোশন। পোয়েটসদের মধ্যে আনইউজুয়াল ইমোশনের দরকার পড়ে না। ইভেন অর্ডিনারি ইমোশনস ক্যান বিকাম গ্রেট পোয়েট্রি। অর্ডিনারি ইমোশন থাকলে একটা গ্রেট পোয়েট্রি তৈরি করা সম্ভব। ওকে, এখানে ডিফারেন্সটা থাকছে আর্টিস্টিক স্কেল। দ্য পোয়েট কম্বাইন্স ইমোশনস ইন সাচ আ পাওয়ারফুল ওয়ে দ্যাট রিডার্স এক্সপিরিয়েন্স সামথিং গ্রেটার দ্যান অর্ডিনারি লাইফ। মানে ইমোশনটা এমনভাবে অ্যাড করবে যেন অর্ডিনারি লাইফের থেকেও, মানে ইমোশন বিকামস দ্য আর্ট এক্ষেত্রে। এবার ইমোশন বলতে কিন্তু আর্টিস্টিক ইমোশন, যেটা আমি আগে বলেছিলাম একবার, পার্সোনাল ইমোশন নয়। এবার উনি একটা আইডিয়ার কথা বলবেন। ওকে, অবজেক্টিভ কোরিলেটিভ, যদিও এটা উনি অন্য একটা এসেতে বলেছিলেন, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেম নামক যে এসেটা ছিল সেখানে বলেছিলেন, কিন্তু তাও এই টেক্সটেও তিনি সেটা রেফার করছেন। ওকে, দিস মিনস অফ ডিরেক্টলি সেইং, মানে অবজেক্টিভ কোরিলেটিভ মানে কি জানো তো, কবি টেক্সটের মধ্যে থাকবে না। দেখো, অবজেক্টিভ কোরিলেটিভ মানে কি, একটা কথা না বলে, সেরকম ধরো একজন বলল আই অ্যাম স্যাড, আমি দুঃখিত, এটা না বলে এলিয়ট বলছেন রাইটার একটা গ্লুমি অ্যাটমসফিয়ার, ডার্ক রুম দিয়ে দেবে যাতে অডিয়েন্স নিজেই বুঝতে পারে সিচুয়েশনটা। আই এম স্যাড, এটা না বলে দ্য পোয়েট প্রেজেন্ট সার্টেন অবজেক্টস, সিচুয়েশন, অ্যাকশন, ইভেন্ট হুইচ ন্যাচারালি মেক রিডার্স ফিল স্যাডনেস। এটা অটোমেটিক্যালি রিডার্সদের দুঃখ মানে বা দুঃখিত করবে। সুতরাং এটা হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। অবজেক্টিভ কোরিলেটিভ মানে কি, রাইটার নিজে ব্যাপারটা না বলে কিছু অবজেক্টস তুলে ধরবে, তাহলে কি হবে, যে রাইটারকে এর মধ্যে প্রয়োজনে অ্যাড হওয়ার। ওকে, এটা আমাদের দেখতে হবে, অবজেক্টিভ কোরিলেটিভ বলা হয় এটাকে। আমরা এবার দেখবো লাস্ট পার্ট, পোয়েটের ডিউটি নিয়ে বলবে। ফাইনালি এলিয়ট এক্সপ্লেইনস হোয়াট রিয়েল ট্যালেন্ট মিনস। রিয়েল ট্যালেন্ট বলতে কি বোঝায়? মোস্ট পিপল থিঙ্ক ট্যালেন্ট ইজ আ ন্যাচারাল গিফট। এলিয়ট ডিসএগ্রি। অ্যাকর্ডিং টু হিম, ট্যালেন্ট কামস থ্রু হার্ড ওয়ার্ক। ট্যালেন্ট কিন্তু হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। রিডিং, স্টাডি, ডিসিপ্লিন, এই সব কিছু থেকে আসবে। আন্ডারস্ট্যান্ডিং ট্র্যাডিশন। ওকে, আ গ্রেট পোয়েট স্টাডিজ আর্লিয়ার লিটারেচার আনটিল ইট বিকামস পার্ট অফ হিজ থিঙ্কিং। তাকে আগেকার ট্র্যাডিশনাল যে লিটারেচার পড়া উচিত। দিস নলেজ শুড নেভার ডিস্ট্রয় ইমাজিনেশন। এই নলেজটা কখনো ইমাজিনেশনকে ডিস্ট্রয় করা উচিত না। ওকে, পোয়েটের ডিউটিটা বুঝতে পারছো, আগে ডিউটি মানে আগে লিটারেচার পড়তে হবে। অ্যান্ড দিস নলেজ শুড নেভার ডিস্ট্রয় ইমাজিনেশন, ইনস্টেড ইট শুড স্ট্রেংথেন পোয়েটিক ক্রিয়েটিভিটি। আগের নলেজ কি করবে, ইমাজিনেশনকে নষ্ট করবে না, বরং পোয়েটিক ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে দেবে আগের নলেজ। দেন he is talking about the mind of Europe. This means the combined literary and cultural wisdom of European civilization. A poem should connect his own imagination with the cultural tradition. একজন ইউরোপিয়ান কবি, সে যখন কোনো কিছু লিখছে, তার মানে এই ইউরোপিয়ান কালচারাল ট্র্যাডিশনাল আইডিয়া তো তার মধ্যে থাকবেই। তিনি এক্সাম্পল দিচ্ছেন শেক্সপিয়ারের। এলিয়ট প্রেজেস উইলিয়াম শেক্সপিয়ার বিকজ হি লার্ন ডিপলি ফ্রম আর্লিয়ার রাইটার্স। শেক্সপিয়ার অনেক কিছু শিখেছে আগে রাইটার থেকে। হি সেজ শেক্সপিয়ার গেইনড মোর এসেন্সিয়াল হিস্ট্রি ফ্রম প্লুতার্ক। মনে রাখবে, প্লুতার্কের টেক্সটগুলোর থেকেই উনি ওই নাটকগুলো ইনফ্লুয়েন্স ছিল। দ্যাট মেনি পিপল কুড লার্ন ফ্রম অ্যান এন্টায়ার লাইব্রেরি। সো দিস শোজ দ্যাট আ ট্রু পোয়েট স্টাডিজ ক্রিয়েটিভলি, নট মেয়ারলি মেমোরাইজিং ফ্যাক্টস। মানে ক্রিয়েটিভিটি থাকতে হবে। ইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, টি এস এলিয়ট argues that great poetry is created through a balanced tradition and individual talent. মনে রাখবে এই কথাটা বারবার করে আমি বলে দিচ্ছি। আর পোয়েট, একজন গ্রেট আর্ট লিখবে, তাকে ফিরে যেতে হবে কোথায়, এই যে তার পাস্ট লোকদের কাছে ফিরে যেতে হবে, পাস্ট রাইটার্সদের কাছে ফিরে যেতে হবে, তারপরে সে ভেবে একটা নিউ ফর্ম অফ আর্ট কিন্তু ক্রিয়েট করছে। ওকে, নিউ ফর্ম অফ আর্ট কিন্তু ক্রিয়েট করছে। এটা হচ্ছে নিউ আর্ট, এটা হচ্ছে পোয়েট, আর এটা হচ্ছে পাস্ট। তার মানে পাস্টে ফিরে যেতে হবে, পোয়েট নিজেকে নিয়ে সেটা ক্রিয়েটিভলি একটা নতুন কিছু তৈরি করবে। ওকে, এরকম ভাবে। সো দেখো, আ পোয়েট মাস্ট স্টাডি লিটারেরি পাস্ট, ডেভেলপ আ হিস্টোরিক্যাল সেন্স অ্যান্ড কন্ট্রিবিউট সামথিং অরিজিনাল টু দ্য ট্র্যাডিশন। ট্র্যাডিশনের দিকে তাকাতেই হবে।
At the same time, poetry should not be a direct expression of the poet's private emotions. Poets the private emotion নিয়ে বলবে না। Instead, the poet transforms personal experiences, গুলোকে আর্টে পরিণত করা ইম্পার্সোনাল ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে, ইম্পার্সোনাল থিওরির মধ্যে দিয়ে। Okay, so thus Eliot presents the poet as a disciplined artist whose greatness comes from knowledge, hard work, and the ability to unite the past with the present, making literature a living and continuously evolving tradition. So that's all about tradition and individual talent. So now he is talking about, remember again, he is talking about, he is mainly dividing his entire essay into 3 parts. Remember it. The meaning of tradition. ট্র্যাডিশনের মানেটা কি? যে পাস্টে গিয়ে হার্ডওয়ার্কের মাধ্যমে ক্রিয়েটিভলি শিখে নতুন কিছু তৈরি করতে হবে। ইম্পার্সোনাল থিওরি মানে পার্সোনাল ফিলিংকে বার করে দেওয়া উচিত। আর কনক্লুশনে কি দেখলাম যে রিডারের পোয়েটের ডিউটিটা কি, ওকে, সেটা আমরা দেখলাম। এবার দেখো খুব ভালো করে, আমি যদি এই টাইটেলটা দিকে আরেকবার দেখি যে ট্র্যাডিশন যেটা বলছে, তার মানে কি? ট্র্যাডিশন উইদাউট দ্য লিটারেরি পাস্ট দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ক্যান নট বি ইভেন গ্রোন আপ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই টেক্সটটা আমরা অনেক কিছু দেখলাম, মেনলি মিনিং অফ দ্য ট্র্যাডিশন, হিস্টোরিক্যাল সেন্সের কথা দেখলাম। হিস্টোরিক্যাল সেন্স মানে বুঝতে পারলে যে পাস্ট আর প্রেজেন্ট এই দুটো রিলেশনশিপটা কিন্তু বজায় রাখতে হবে। পাস্ট জানতে গিয়ে প্রেজেন্টের সঙ্গে কানেক্ট করতে হবে, পাস্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ইম্পার্সোনাল থিওরি অফ পোয়েট্রি দেখলাম, যে পার্সোনাল ইমোশন থেকে কিভাবে ইউনিভার্সাল ইমোশনে পরিণত হবে। ওকে, সো দিস আর অল দ্য থিংস। ওকে, যদিও মনে রাখবি ইম্পার্সোনাল মিন মানে কি বলতো, ইম্পার্সোনাল শব্দটা মানে হচ্ছে নিজস্ব ইমোশনসকে প্রকাশ না করা। ওকে, সুতরাং মনে রাখবে Eliot does not mean that poetry has no emotion, rather the poet is saying that একটা আর্টিস্টিক ফর্মে তৈরি হবে ইম্পার্সোনাল থিওরির মধ্যে দিয়ে। ওকে, সো দ্যাট ইজ all about the entire essay.